গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস মনে ছিল আশা। আজ শুনবেন উপন্যাসটির ষষ্ঠ পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রোমানা নূপুর। একটু অন্যমনস্কভাবেই অমল পথ চলিতেছিল। সহসা পেছন হইতে ডাক শুনিয়া ফিরিয়া দেখিল গঙ্গাধরবাবু। সে একটু লজ্জিতই হইল, কারণ সেই রাত্রির আশ্রয়ের পর আর একটি দিন মাত্র সে তাহার বাড়ি গিয়াছিল, আর কোনো খবরই লওয়া হয় নাই। কিন্তু গঙ্গাধরবাবু কোনো প্রকার ভর্ৎসনার ধার দিয়াও গেলেন না। কাছে আসিতেই একেবারে বুকে জড়াইয়া ধরিয়া কহিলেন, কেমন আছো ভাই? নানা রকমে এমন জড়িয়ে রয়েছি, তোমার একদিন যে খবর নেব তাও পারিনি। বড্ড লজ্জিত আছি। অমল হেঁট হইয়া গঙ্গাধরবাবুর বাধা সত্ত্বেও তাহার পায়ের ধুলা লইল। তাহার পর কহিল, অপরাধ আমারই দাদা। আমার মতো বেঈমান কেউ নেই, আমারই যাওয়া উচিত ছিল। জিভ কাটিয়া গঙ্গাধরবাবু কহিলেন, ছি ছি, ও কথা কি বলতে আছে? আর তাছাড়া তুমি যাওনি, ভালোই করেছ। এই আমরা এখন এই বউবাজারে আছি যে। অমল বিস্মিতও হইল, ভীতও হইল। কহিল, তার মানে ও বাড়ি? গঙ্গাধরবাবু জবাব দিলেন, না ভাই, সে আর নেই, মাস তিনেক হলো গেছে। অমল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেনাটার জন্য কি? বেশ সহজভাবেই গঙ্গাধরবাবু উত্তর দিলেন, হ্যাঁ, ওরা নিলাম করে নিলে। একরকম ভালোই হয়েছে ভাই, একটু একটু করে দগ্ধে মরার চেয়ে ও আপদ গেছে, ভালোই হয়েছে। কি বলবো ভাই, রাত্রে দুশ্চিন্তায় ঘুম হতো না। বরং দেনা শোধ হয়েও 600 টাকা নগদ পেয়েছি। মেজ মেয়েটাকে যদি ওর মধ্যে পার করে দিতে পারি তো মন্দ হয় না। কিছুক্ষণ নিঃশব্দে পথ চলিবার পর গঙ্গাধরবাবু কহিলেন, আমাদের কার্তিকের কি হয়েছে শুনেছ? অমল ব্যস্ত হইয়া কহিল, কই না, কি হয়েছে? একটুখানি চুপ করিয়া থাকিয়া গঙ্গাধরবাবু জবাব দিলেন, ওর স্ত্রী বিয়োগ হয়েছে। শেষ ছেলেটা হওয়ার পর থেকেই নানা অসুখে ভুগছিল। শেষে বাড়াবাড়ি হতে কলকাতায় নিয়ে আসতে হলো। আহা, বেচারির ভয়ানক স্বাদ ছিল কলকাতায় বাসা করে স্বামী পুত্র নিয়ে দিন কত ঘর করবে। বাসা নেওয়াও হলো শেষ পর্যন্ত, কিন্তু ঘর করতে আর হলো না। চেয়ারে চড়ে বাড়িতে ঢুকলো আর একেবারে খাটে চেপে বেরিয়ে গেল। অমল নিঃশব্দে পথ চলিতে লাগিল। কি বা কথা কহিবে সে? তার কেবলই মনে হইতে লাগিল, বেচারি কার্তিকবাবু। একমাত্র রেসের নেশাতেই লোকটির সব গেল। কিন্তু মানুষটির যে হৃদয়ের পরিচয় সে পাইয়াছে, তাহার পর আর তাহাকে অবজ্ঞা করা চলে না। ভদ্রলোক এখন কি অবস্থায় আছেন কে জানে। স্ত্রীর জন্য তাহার যে গভীর আঘাত লাগিয়াছে তাহাতে সন্দেহ নাই। রেসে বড়লোক হইয়া একেবারে ভালো বাড়িতে স্ত্রী পুত্রকে লইয়া আসিবেন, এই ইচ্ছা ছিল বলিয়াই কিছুতে আগে বাসা করিতে পারেন নাই। এখন নিশ্চয় তাহার অনুতাপের অবধি থাকিতেছে না। গঙ্গাধরবাবুই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পুনশ্চ বলিলেন, শুধু কি তাই, আবার বিপদের উপর বিপদ দেখো না। রেস খেলে খেলে একেই দেনাপত্তরে জড়িয়েছিল, তার উপর এই দমকা খরচার মধ্যে এসে পড়ল। বিশেষ করে শেষের দিকটায় তো ওর আর কোনো জ্ঞান ছিল না, পাগলের মতো হয়ে পড়েছিল একেবারে। ডাক্তার আর ওষুধ যেখানে যত ছিল সব এনে জড়ো করেছিল, ব্যাস। সেই সময়টায় কোথায় দিয়ে কি হয়ে অফিসের কতগুলো টাকা ভেঙে ফেলে চাকরিটিও গেল। অমল চকিত হইয়া কহিল, চাকরিও গেল? বলেন কি? তাহলে এখন উপায়? গঙ্গাধরবাবু ম্লান হাসিয়া কহিলেন, উপায় ভগবান ভাই, আমাদের আর কি উপায় আছে বলো? সাহেব ভালোবাসত বলে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পুরোই পেয়েছিল, এখনও তাইতেই চলছে।
তবে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। এখানকার বাসা তুলে ওর ভাইয়ের কাছে ছেলে মেয়েদের পাঠিয়ে দেবার সময় ভাইয়ের হাতে বউয়ের গয়নাগুলো আর 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। বড় মেয়েটা মাথায় মাথায় হয়েছে, সেটাকে পার করতে পারবে। আর যাই হোক, বাকি ছেলে মেয়েগুলোকেও ভাই ফেলবে না। তাদের জন্য ভাবি না, ভয় হয় ওর জন্যই। সে মেসে আছে, হাতেও 400-500 টাকা ছিল জানি। হিসেব করে চললে বছর 2 চলতে পারে, কিন্তু রেস না খেলে কি থাকতে পারবে? সে সংশয় আর যাহারই থাক, অমলের ছিল না। রেস তিনি খেলবেনই, এবং আগে যতটুকু বাদ ছিল এবারে বোধ করি তাহাও থাকিবে না। হয়তো ইতিমধ্যেই সর্বশান্ত হইয়াছেন। সে কহিল, এর মধ্যে কতদিন কার্তিকবাবুর খবর পাননি দাদা? গঙ্গাধরবাবু মনে মনে হিসেব করিয়া কহিলেন, প্রায় মাস দেড়েক হলো। বড্ড অন্যায় হয়ে যাচ্ছে বুঝি, কিন্তু মোটে সময় করে উঠতে পারছি না। আজ যাবে ভাই? চলো না বাসাটা ঘুরে আসি। অমল ঈষৎ লজ্জিত হইয়া কহিল, আমার ও মেসে যেতে একটু বাধা আছে দাদা। নিমেষে ব্যাকুল হইয়া উঠিয়া গঙ্গাধরবাবু কহিলেন, ঠিক ঠিক, আমারই ভুল বটে। আচ্ছা, আমি কাল যাব এখন। তুমি এখন চলো আমার বাসায়, একটু চাটা খেয়ে যাবে। তাহারা ততক্ষণে গঙ্গাধরবাবুর নতুন বাসার কাছে আসিয়া পড়িয়াছেন। একটা তেতলা বাড়ির নিচে 2টি ঘর লইয়া উহারা থাকেন, কতকটা ফ্ল্যাটের মতোই। তাহারই ভাড়া মাসে 18 টাকা। তবু উহা আগেকার বাড়ির চেয়ে অনেকখানি পরিষ্কার, আলো বাতাসও ঢের বেশি। তাহাকে দেখিয়া গঙ্গাধরবাবুর স্ত্রী সকলরবে অভ্যর্থনা করিলেন। চা জলখাবার তো দিলেনই, রাত্রের খাবারও না খাওয়াইয়া ছাড়িলেন না, এবং বাহিরের রাস্তা পর্যন্ত আসিয়া বারবার মাথার দিব্য দিয়া দিলেন যে রবিবার দিন যেন সে নিশ্চয় আসে এবং এইখানে আহার করে। আজ কোনো জোগাড়ি ছিল না, কিছুই খাওয়া হইল না, ইত্যাদি ইত্যাদি। পথে আসিয়া অমলের আরেকটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল। এই জন্যই মানুষের ঘরের এত মায়া, বাসা বাঁধিবার ইচ্ছা তাহার এত প্রবল। গঙ্গাধরবাবুর স্ত্রী পৃথিবীতে অসংখ্য নাই সত্য কথা, কিন্তু ওই যে দৈবাৎ 1-8বার জীবনে ইহাদের সাক্ষাৎ মিলে, সেই কথাই মানুষ আর ভুলিতে পারে না। ইহাদের মায়া দুনিবার বেগে মানুষকে ঘরের দিকে আকর্ষণ করিতে থাকে। গঙ্গাধরবাবু উপদেশ দিয়া দিলেন, ভায়া, 12 টাকা মাইনে মার্চেন্ট অফিসে 72 টাকা হতে বেশি দেরি হয় না। শুধু বড়বাবুর দিকে নজরটা রেখে যেও, আর সাহেব দেখলেই সেলাম করো। অমল যখন বাসায় পৌঁছিল তখন প্রায় 12টা বাজে, কিন্তু দূর হইতে নিজের ঘরে আলো জ্বলিতে দেখিয়া তাহার ভয় ও বিস্ময়ের সীমা রহিল না। সে প্রায় দৌড়িয়া ঘরে আসিয়া দেখিল ইন্দু দ্বার খুলিয়া আলো জ্বালিয়া তাহারই বিছানাতে চুপ করিয়া শুইয়া আছে। ঘরের দ্বিতীয় চাবিটা যে এখনও তাহার কাছে আছে অমল ভুলিয়াই গিয়াছিল। ইন্দু ক্লান্ত সুরে কহিল, আপনি অনেকক্ষণ বসে রেখেছেন অমলদা। গলার আওয়াজটা অমলের ভালো লাগিল না। ইহা অন্তত ঠিক নববিবাহিত তরুণের মতো নয়। সে বসিয়া পড়িয়া কহিল, কিন্তু আমি তো আপনাকে আশাই করিনি এর মধ্যে। ইন্দু জবাব দিল, আজই সকালে এসেছি। বিকেলবেলা বেরোবার আগে ওখানে বলে এসেছিলুম আজ রাত্রে আমি আপনার কাছে থাকব। একটু থাকবো অমলদা? কি আশ্চর্য, আপনি পাগল হলেন নাকি? নিশ্চয় থাকবেন, কিন্তু আপনার খাবার ব্যবস্থা যে তার আগে করা দরকার। ইন্দু হাত বাড়াইয়া তাহার হাতটা ধরিয়া ফেলিয়া কহিল, থাক থাক, আমার খাবার ইচ্ছেও নেই, দরকারও নেই বিশেষ। শ্বশুরবাড়িতে জল খাওয়া হয়েছে প্রচুর, কিন্তু আপনি? অমল সংক্ষেপে গঙ্গাধরবাবুর কাহিনী বিবৃত করিয়া কহিল, কিন্তু তা হোক, সামান্য কিছু নিয়ে আসি আপনার জন্য। ইন্দু কহিল, আনুন, বেশি কিছু আনবেন না, কিন্তু সত্যি আমার খাবার ইচ্ছে নেই। অমল খাবার আনিয়া খাবার ও জল সাজাইয়া দিয়া চুপ করিয়া বসিল।
ছোট্ট হ্যারিকেনের সামান্য আলোতে ইন্দুর মুখের যে চেহারাটা নজরে পড়িল তাহাতে দুঃসংবাদের আভাস। ইন্দু কথা কহিল না, নিঃশব্দে খাওয়া শেষ করিয়া মুখ ধুইয়া আসিয়া আবার শুইয়া পড়িল। অমলও আলোটা নিভাইয়া দিয়া তাহার পাশে শুইয়া কহিল, তারপর ব্যাপার কি বলুন দেখি। ইন্দু অনেকক্ষণ পর্যন্ত জবাব দিল না। সামনের দড়ির আলনায় খানকত কাপড় টাঙানো ছিল, তাহার উপর রাস্তার গ্যাসের আলোর একটা রেখা আসিয়া পড়িয়াছে। দক্ষিণের বাতাসে কাপড়টা মধ্যে মধ্যে দুলিতেছে, আর ফলে তাহার ছায়াটা যেন পেছনের দেওয়ালে খেলা করিয়া বেড়াইতেছে। দুজনে কিছুক্ষণ সেই দিকে চাহিয়া থাকিবার পর অমল ইন্দুর দিকে পাশ ফিরিয়া তাহার বুকে একটা হাত রাখিয়া আবারও কহিল, কি হলো বলুন দেখি শেষ পর্যন্ত? কোনো মনোমালিন্য ঘটেছে কি? ইন্দু আরও মুহূর্ত দুই নিস্তব্ধ থাকিয়া কহিল, সেসব কিছুই নয় অমলদা। আপনি যে মনোমালিন্যের কথা ভাবছেন, আপাতত তার কোনো সম্ভাবনা নেই। ওরকম স্ত্রী বহু ভাগ্যে মেলে। তবে? ইন্দু জবাব দিল, শ্বশুরমশাই যে বহুদিন ধরে লুকিয়ে রেস খেলছেন সেটা অনেকেই জানত না, কিন্তু তার ফলে তার হাতের নগদ টাকা সমস্তই নিঃশেষ হয়ে গিয়েছিল। টাকাটা গেলেও মেজাজটা যায়নি। মেয়ের বিয়েতে খরচার হাতটা কিছুতে কমাতে পারলেন না, কিন্তু সেটা কোথা থেকে নিতে হয়েছিল তা জানেন কি? অফিস থেকে। অমল কথা কহিল না, এখনো সমস্তটা শোনা হয় নাই, কিন্তু যেভাবে মেঘ জমিয়াছে তাহাতে দুর্যোগটার পরিমাণ অনুমান করা কঠিন নয়। ইন্দুই একটু পরে পুনরায় কথা কহিল, তাতেও বিশেষ অসুবিধে হতো না, কারণ বহুকাল ধরেই অফিসের বাড়তি টাকা ওর জিম্মাতে থেকে আসছে, আর নগদ 4-5 হাজার টাকার কম কোনোদিনই থাকে না। সে টাকা কেউ দেখতেও চায় না, শুধু কাগজে কলমে তার হিসেবটা দেখেই সাহেবরা ছেড়ে দেন। সেই ভরসাতে শ্বশুরমশাই তা থেকে 3,000 টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ভরসা ছিল যে এর মধ্যে কিছু কিছু করে টাকাটা আবার শোধ করে দেবেন, কেউ জানতে পারবে না। ইন্দু চুপ করিল। অমল কহিল, তারপর? ইন্দু একটু ম্লান হাসিয়া কহিল, তারপর আর কি, আমার বরাত। কখনো যা হয়নি আমার অদৃষ্টে তাই ঘটল। গত শনিবার হঠাৎ বড় সাহেব এসে টাকাটা দেখতে চাইলেন। হয়তো তার মধ্যে আর কারোর হাতও ছিল, হয়তো কেউ খবরই দিয়ে এসেছিল সাহেবকে। যাই হোক, টাকাটা যখন সব দেখা গেল না, তখন তারা মাত্র 3টি দিনের সময় দিলেন। আর কোনো উপায় ছিল না বলেই শাশুড়ির অসুখের খবর দিয়ে আমাদের আনানো হয়েছে। শাশুড়ির ঠাকুরনের সব গহনা বিক্রি করেও 25 টাকা কম পড়েছিল। আমার কাছে কমলার খানকত গহনা ধার বলে চাওয়া হলো, সুতরাং আর্মলেট আর নেকলেস দুটিই বেচারিকে খুলে দিতে হলো। আমারই চোখের সামনে পোদ্দার এসে ওজন করে নিয়ে টাকা দিয়ে চলে গেল। অমল খানিকটা চুপ করিয়া থাকিয়া সান্ত্বনার সুরে বলিল, তা হোক, গেলই বা না হয় 2খানা গয়না। মনে করুন তারা ও 2টো গয়না দেয়নি। ইন্দু হাসিল। অন্ধকারে সে হাসি ভালো দেখা গেল না, নিঃশব্দ হাসি, কিন্তু তবু অমল তাহা অনুভব করিয়া শিহরিয়া উঠিল। ইন্দু বলিল, সবটা এখনো শোনেননি যে? টাকাটা শোধ করে দিয়ে চাকরি যাবারই কথা। সাহেব ভালোবাসেন বলে সেটা কোনো রকমে এড়ানো গেছে, কিন্তু বড়বাবুর চাকরি আর ওকে করতে হবে না। মাইনেটাও 175-এ নেমে এসেছে। সুতরাং যদিচ শ্বশুর মহাশয় এখনো মুখে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু অফিসে কারো চাকরি করে দেওয়া যে আর ওর পক্ষে সম্ভব হবে এ বিশ্বাস আমার নেই। আবারও বহুক্ষণ দুজনে নিস্তব্ধ হইয়া শুইয়া রহিল। মনে হইল যেন ঘরের মধ্যকার বাতাসটা ডেলা পাকাইয়া দুজনের বুকের উপর চাপিয়া বসিয়াছে। কাহারও কথা কহিবার সাধ্য নাই। অনেকক্ষণ পরে অমলি ভাষা খুঁজিয়া পাইল। কহিল, দেখুন, এখন নামিয়ে দিলেও সাহেবরা যেসব বাবুকে ভালোবাসে চট করে তাদের উপর থেকে স্নেহটা যায় না। আপনার শ্বশুরমশাই আবার রাইজ করবেনই। তাছাড়া তার নিজের প্রমোশন পাওয়া সম্ভব না হলেও
বলে কয়ে তার জামাইকে কি আর কোথাও ঢুকে দিতে পারবেন না? আমার তো মনে হয় সেটা এমন কিছু অসম্ভব হবে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ইন্দু জবাব দিল, কে জানে কি সম্ভব হবে আর কি হবে না, কিন্তু আমি তো মনে কোনো বল পাচ্ছি না। তাহার পর সহসা অমলের দিকে পাশ ফিরিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, কি হবে অমলদা? আমার যে কি ভয় হচ্ছে কি বলবো আপনাকে। কেন এ কাজ করে বসলুম তাই ভেবে অনুশোচনায় মরে যাচ্ছি। সুবিধে কিছুই হলো না, বরং আরও দুর্ভাবনা বাড়ল। বেশ ছিলুম আপনার কাছে, কেন এ দুর্মতি হলো কে জানে। পেলুম না কিছু। উপরন্তু আগে স্বাচ্ছন্দ্য না থাক শান্তি ছিল, এখন সে শান্তিটুকুকেও বিদায় দিতে হলো। অমল সান্ত্বনা দেবার জন্য কতকটা তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কহিল, কিছুই কি পেলেন না? একটা মেয়ের ভালোবাসে কি তাহলে এতই তুচ্ছ জিনিস ইন্দুবাবু? লজ্জিত হইয়া ইন্দু জবাব দিল, তা বটে, সেটা তুচ্ছ করবার জিনিস নয় মানি, আর ভগবানের ইচ্ছায় সেটা পেয়েছিও অজস্র, কিন্তু বড়ই দুর্ভাবনা অমলদা। আর কেহই কথা কহিল না। ঘরের মধ্যে নিবিড় নিস্তব্ধতা, বাহিরেও প্রায় তাহাই। শুধু একটা রাস্তার কল কে দড়ি বাঁধিয়া খুলিয়া রাখিয়াছে, সারা রাত্রি ধরিয়া তাহারই একটা এক টানা জল পড়ার শব্দ। শুধু একটা রাস্তার কল কে দড়ি বাঁধিয়া খুলিয়া রাখিয়াছে, সারা রাত্রি ধরিয়া তাহারই একটা একটানা জল পড়ার শব্দ। আর দূরে প্রশস্ততর রাজপথে কদাচিৎ এক আধখানা গাড়ি চলার আওয়াজ। ইহা ছাড়া আর কোথাও কোনো শব্দ নাই। সমস্ত শহর যেন মরিয়া গিয়াছে বলিয়া মনে হয়। কিন্তু তবুও সেই দুটি তরুণের কিছুতেই নিদ্রা আসিল না। সেইরূপ আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেই দুজনে সারা রাত জাগিয়া কাটাইয়া দিল। পুরো মাস কাজ করে নাই বলিয়া অমল সে মাসে মাহিনা পাইল মাত্র ৯ টাকা ৭ আনা। ইহার মধ্য হইতেই লাইব্রেরিয়ানকে ৫ টাকা দিবার কথা, কিন্তু সে সাহসে ভর করিয়া ৩টি টাকা তাহার সামনে রাখিয়া কহিল, এই ৩টি টাকায় নিন মনোমোহনদা, বড্ড টানাটানি, এর বেশি দিলে আর খেতে পাব না। কিন্তু মনোমোহনবাবু কি কারণে সেদিন বেশ খোশ মেজাজেই ছিলেন। প্রসন্ন মুখে টাকা ৩টি পকেটে তুলিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তার জন্য কি হয়েছে? তাছাড়া তুমি আসায় আমার ঝঞ্ঝাটও অনেক কমেছে। কিন্তু ভেবো না তুমি ভায়া, নেক্সট ইনক্রিমেন্টের সময়ে অন্তত ৩টি টাকা মাইনে যাতে তোমার বাড়ে, তার জন্য প্রাণপণে ফাইট করব। পরের দিন অফিসে আসিবার সময় পোস্ট অফিসে ঢুকিয়া অমল ৫টি টাকা বাবার নামে মানি অর্ডার করিয়া দিল। তারপর সেইখানে দাঁড়াইয়াই পেন্সিল দিয়া মাকে এক সুদীর্ঘ পত্র লিখিল। এতদিন পরে সে বড় অফিসে চাকুরি পাইয়াছে সে কথা জানাইয়া লিখিল। এখন কিছুদিন শিক্ষানবিশ থাকতে হবে বলে মাইনে খুবই কম, এরপর ভালো মাইনে পাব আশা আছে। একদা তাহাদের অল্প মাহিনার মাস্টারিকে উপেক্ষা করিয়া আসিয়া আজ ১২ টাকা মাহিনাতে শিক্ষিত বেয়ারার কাজ করিতেছে, সে কথাটা জানাইতে তাহার লজ্জা বোধ হইল। দিন ৫ পরে বাসায় ফিরিয়া দেখিতে পাইল একখানা খামে আটা চিঠি মেঝেতে পড়িয়াছে। এতদিন পরেও তাহার বাবার সুন্দর হাতের লেখা চিনিতে দেরি হইল না। সে তাড়াতাড়ি আলো জ্বালিয়া সেই অবস্থাতেই খাম ছিঁড়িয়া চিঠিটা বাহির করিয়া পড়িতে বসিল। সামান্য কয়েক ছত্র চিঠি, কিন্তু তাহারই মধ্যে বহুদিনের ইতিহাস, বহু বেদনা ও অভিমান জমিয়াছে নিশ্চয়ই। চিঠিতে লেখা ছিল, কল্যাণীয় বরেশু, তোমার পত্র এবং টাকা দুই পাইয়াছি, কিন্তু তুমি চিঠি যাহাকে লিখিয়াছ তাহার কাছে সে চিঠি পৌঁছানো আর সম্ভব নয়, কারণ আজ ৩ মাসেরও অধিক হইল তিনি স্বর্গে গিয়াছেন। অকস্মাৎ অমলের চোখের সম্মুখে সমস্তটা লেপিয়া মুছিয়া একাকার হইয়া গেল। তাহার মা নাই, মা মারা গিয়াছেন। সে লাইনটি আবারও একবার ভালো করিয়া পড়িয়া দেখিল। না, ভুল তো হয় নাই। তাহার বাবা পরিহাস করিবারও লোক নহেন, সত্যই তাহার মা নাই।
নিস্তব্ধভাবে কেরোসিনের আলোটার দিকে চাহিয়া বসিয়া থাকিতে থাকিতে তাহার মন ফিরিয়া গেল একেবারে তাহার বাল্যকালে। দারিদ্র্যের মধ্যেই চিরকাল তাহাকে সংসার করিতে হইয়াছে। চতুর্দিকে অভাব অনটন, তাহার উপর দিন রাত হাড়ভাঙা খাটুনি। সুতরাং খুব একটা কিছু লোক দেখানো স্নেহ তিনি অমলকে কোনোদিনই দেখাইতে পারেন নাই। তাহার উপর দিনরাত হাড় ভাঙা খাটুনি, সুতরাং খুব একটা কিছু লোক দেখানো স্নেহ তিনি অমলকে কোনোদিনই দেখাইতে পারেন নাই। আরও 5টা ছেলে মেয়ে তাহার ছিল। সকলের সঙ্গে তিনি অমলকে মানুষ করিয়াছেন। সকলের প্রতি নিছক কর্তব্যটুকু পালন করিতেই দিন রাতে 20 ঘণ্টা সময় চলিয়া যাইত। কাজে বিশেষ স্নেহের দাবি অমল করিতেও পারে না। কিন্তু তবুও সে ভালোবাসার কি তুলনা আছে? ম্যাট্রিক পরীক্ষার দিন 12-14 আগে হঠাৎ অমলের প্রবল জ্বর হয়। সেই সময় সংসারে কাজও ছিল খুব বেশি, তবু অমলের বেশ মনে আছে। প্রতিটি কাজকর্মের ফাঁকে ফাঁকে তিনি 5-7 মিনিট অন্তরই কাছে আসিয়া বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিয়া যাইতেন। সাগু খাওয়ানো হইতে শুরু করিয়া বারে বারে তৃষ্ণার জল দেওয়া অবধি তাহার সেবার কোনো কাজই তিনি অপর কাহাকেও করিতে দেন নাই। শুধু কি তাহাই, যে 2 দিন অমলের বেশ জ্বর ছিল, সেই 2 দিনই রাত্রে তিনি তাহাকে ছেলে মানুষের মতো বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া সারা রাত বসিয়া কাটাইয়া দিয়াছেন। সমস্ত দিন হাড় ভাঙা খাটুনির পরও 1 মিনিটের জন্য চোখ বোজেন নাই। আরও ছেলেবেলাকার প্রতিটি খুঁটিনাটি ঘটনা মাথার মধ্যে যেন ভিড় করিয়া আসিয়া উপস্থিত হইল। আজ এতদিন পরে সে যেন অনুভব করিল তাহার মায়ের স্নেহ তাহার প্রথম সন্তানের প্রতি বোধ হয় একটু বেশি ছিল। ততক্ষণে তাহার প্রথম স্তম্ভিত অবস্থা কাটিয়া গিয়াছে। বুক হইতে একটা কি যেন ঠেলিয়া চোখ দিয়া মুখ দিয়া বাহির হইতে চায়। তাহারই অব্যক্ত বেদনায় কপালের শিরাগুলো টনটন করিয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল। তবুও সে প্রাণপণে চোখ মিলিয়া চিঠিটার বাকি অংশটুকু পড়িয়া ফেলিল। তুমি নিরুদ্দিষ্ট হওয়ার পর হইতে তাহার মন ভাঙিয়া পড়ে, সঙ্গে সঙ্গে দেহ। তাহার পর তোমার মাসিমার নিকট হইতে যখন তোমার সংবাদ পাওয়া গেল, তখন তিনি কতকটা নিশ্চিন্ত হইলেও সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় আর কিছুতেই ফিরিয়া আসিতে পারিলেন না। সেই সময় হইতে নানারূপ রোগে ভুগিয়া অবশেষে গত অগ্রহায়ণ মাসে সকল জ্বালা যন্ত্রণার হাত হইতে অব্যাহতি পাইলেন। মৃত্যুর পূর্বে তোমাকে একবার দেখিবার জন্য তাহার খুবই ইচ্ছে হইয়াছিল, কিন্তু তোমাকে সে সংবাদ জানানো সম্ভব হয় নাই। তোমার পূর্ব ঠিকানায় চিঠি দিয়েছিলাম, সে চিঠি ফেরত আসায় বুঝিলাম তুমি ওখানে নাই। তোমার মায়ের শেষকৃত্য অগত্যা খোকাকেই করিতে হইয়াছে। প্রায় বৎসরখানেক হইল আমি চাকরি ছাড়িয়া ঘরে বসিয়া আছি। আমার মাথার মধ্যে খুবই যন্ত্রণা হইত, বোধহয় তোমার মনে আছে। সেই যন্ত্রণায় ইদানিং এত বাড়িয়াছে যে ছেলে পড়ানো আর আমার দ্বারা সম্ভব নয়। এখানে সরকার বাবুরা হাটের কাছে একটা চাল ডাল কড়াইয়ের গোলা খুলিয়াছেন। খোকা সেইখানে কাজ করে, 20 টাকা মাহিনা হইয়াছে, তাহাতেই সংসার চলে। পুটি বুড়ি দুজনেই ভালো আছে। টাকার অভাবে কাহারও বিবাহের ব্যবস্থা করা যায় নাই। ঘেটু এখানকার স্কুলে পাশ করিয়া বসিয়া আছে, অর্থাভাবে তাহাকেও আর স্কুলে দিতে পারি নাই। আশা করি তুমি কুশলে আছো। যদি সম্ভব হয় একবার বাড়িতে আসিও, কারণ আমারও যাত্রার আর দেরি নাই বলিয়াই বোধ হয়। আমার আশীর্বাদ জানিও। তোমার মাতাও মৃত্যুর পূর্বে তোমাকে আশীর্বাদ জানাইয়া গিয়াছেন। ইতি আশীর্বাদক তোমার বাবা। চিঠিখানা পড়া শেষ হওয়ার পরেও বহুক্ষণ অমল ঠিক সেইখানে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর গভীর রাত্রে কোনো মতে উঠিয়া দরজা বন্ধ করিয়া আসিয়া বিছানায় শুইয়া পড়িল। এতক্ষণ পরে তাহার 2 চক্ষু প্লাবিয়া বহুক্ষণের নিরুদ্ধ বেদনা অশ্রুর আকারে বাহির হইতে শুরু করিয়াছে। সে বহুক্ষণ ধরিয়া কাঁদিল, নিঃশব্দ কিন্তু বুক ফাটা কান্না।
এ শুধু তাহার মাতৃবিয়োগের ব্যথা নয়, তাহার জীবনের সমস্ত ব্যর্থতা, সমস্ত বেদনা এই উপলক্ষে আবার নতুন করিয়া তাহাকে যেন পীড়া দিতে লাগিল। পরের দিন সকালে উঠিয়াই অমল গঙ্গার ধারে চলিয়া গেল। সে শুনিয়াছিল যে যতদিন পরেই হোক কানে শুনিলেই মহাগুরু নিপাতের অসহ্য লাগে। সে নাপিত ডাকিয়া মাথা গোঁফ সব কামাইয়া গঙ্গা স্নান করিল। তাহার পর ঘাটের ধার হইতে একজন ব্রাহ্মণ ডাকিয়া তাহার হাতে একটা টাকা দিয়া একটা ভোজের ব্যবস্থা করিয়া রীতিমতো মায়ের পারলৌকিক কার্য সম্পন্ন করিল। এটুকু না করিলে কিছুতেই তাহার শান্তি হইত না। ইহার কোনো ফল আছে কি না আছে তাহা লইয়া সে মাথা ঘামাইতে চাহে না। তবে জীবিতকালে তো মায়ের সে কোনো উপকারে আসিল না। সে ভাবিয়া দেখিল, মৃত্যুর পর তাহার স্মৃতির প্রতি এই শেষ সম্মানটুকু না দেখাইলে মনে মনে একটুও স্বস্তি পাইবে না। সেদিন আর রান্না করারও সময় ছিল না, ইচ্ছেও ছিল না। সামান্য কিছু ফল ও এক গ্লাস শরবত খাইয়াই সে অফিসে বাহির হইয়া পড়িল। কিন্তু সেই দিনই অফিসে সিঁড়ি দিয়া উঠিতে উঠিতে সহসা তার বড়বাবুর সহিত দেখা হইয়া গেল। তিনি দেবেশবাবুর সেকশনের বড়বাবু বটে, কিন্তু ছোট সাহেবের পেয়ারের লোক বলিয়া অফিসে ইহারই প্রতিপত্তি বেশি। সেই জন্যে হোক আর চাকরি করিয়া দেবার কৃতজ্ঞতাতেই হোক, অমল দেখা হইলেই তাহাকে ভক্তিভরে নমস্কার করিত। সে নমস্কার করিয়াই উঠিয়া যাইতেছিল। সহসা তাহার মুণ্ডিত মস্তক, শুষ্ক মুখ ও আরক্ত চক্ষুর দিকে দৃষ্টি পড়ায় বড়বাবু তাহাকে ডাকলেন, কহিলেন, এসব কি ব্যাপার হে? মুহূর্ত কয়েক ইতস্তত করিয়া অমল আসল কথাটাই বলিয়া ফেলিল, মা মারা গেছেন। তারপর বড়বাবুর চোখে বিস্ময় লক্ষ্য করিয়া সে নিজেই বলিল, অনেকদিন আগেই চাকরির খোঁজে কলকাতাতে এসেছিলুম, কিন্তু কাজকর্ম কিছুই জোটাতে পারিনি বলে আর দেশে খোঁজ খবর দিইনি। এতদিন পরে এ মাসের মাইনে পেয়ে মায়ের নামে 5টি টাকা পাঠিয়েছিলুম। তারই জবাবে কাল দেশ থেকে চিঠি এসেছে যে মা মাস 3 হলো মারা গেছেন। কথাটা বলিতে বলিতেই তাহার 2 চোখ ছলছল করিয়া উঠিল। বড়বাবুরও দৃষ্টিটা কোমল হইয়া আসিল। তিনি কহিলেন, তাই বুঝি ঘাটে গিয়ে অসহ্যটা কাটিয়ে এলে? তা ঠিকই করেছ। এখন তোমার দেশে রইলেন কে কে? অমল জবাব দিল, বাবা আছেন। তিনি সামান্য স্কুল মাস্টারি করতেন, তাও অথর্ব হয়ে পড়ায় ছেড়ে দিতে হয়েছে। মেজ ভাইটি একটি মুদির দোকানে খাতা লিখে যা পায় তাতে সংসার চলে। আর আছে 2টি বোন, আরও একটি ভাই। কিন্তু না বোনেদের বিয়ে আর না ভাইয়ের লেখাপড়া, কোনো ব্যবস্থাই হচ্ছে না। বড়বাবু একবার অস্ফুট স্বরে শুধু বলিলেন, ইস। তাহার পর মিনিটখানেক চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরের দিকে চলিয়া গেলেন। অমল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া লাইব্রেরিতে আসিয়া ঢুকিল। সেদিন তাহার আর কোনো কাজে মন লাগিল না। চুপ করিয়া নিজের চেয়ারটায় বসিয়া খোলা জানালার মধ্য দিয়া দূর আকাশের দিকে চাহিয়া রহিল। বেয়ারাটা তাহাকে ওই অবস্থায় বসিয়া থাকিতে দেখিয়া বিস্মিত হইল, কিন্তু তাহার চোখের দিকে চাহিয়া কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস পাইল না। বহুক্ষণ, প্রায় 2 ঘণ্টা কাল সে সেইভাবেই বসিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিল। বেলা 2:30 নাগাদ দেবেশবাবু প্রায় লাফাইতে লাফাইতে ঘরে ঢুকিলেন। তাহার মুখে চোখে বিস্ময় ও শ্রদ্ধা যেন ফাটিয়া বাহির হইতেছে। কহিলেন, কি বলেছ হে মাস্টার বড়বাবুকে? অমল চমকাইয়া উঠিল। একটু ভীতভাবেই বলিল, বড়বাবুকে? কি বলেছি? দেবেশবাবু কহিলেন, আরে নাও, কি বলেছ তাই তো জিজ্ঞেস করছি। হঠাৎ বড়বাবু তোমার ওপর এত সদয় হয়ে উঠলেন কেন? তাহার পর সহসা তাহার চেহারার দিকে নজর পড়ায় কহিলেন, এ কি, এসব কি ব্যাপার হে? অমল সংক্ষেপে তাহাকে কথাটা খুলিয়া বলিলেন। শুনিয়া দেবেশবাবুর ছোট ছোট চোখ দুটি করুণার্দ্র হইয়া উঠিল। তিনি কহিলেন, ইস, আহা বেচারি, তাই তুমি আজ সকালে পড়াতেও যাওনি বটে।
আমার অতটা খেয়াল ছিল না, আর ছেলেগুলো হয়েছে তেমনি, সেজন্য তো ওদের মাথা ব্যথা নেই। মাস্টার আসেনি তো ওরা বেঁচেছে, সে কথা আমাকে একবার বলেও না। তা তোমার সঙ্গে বড়বাবুর দেখা হয়েছিল বুঝি এই অবস্থায়? অমল ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ। তিনিও ব্যাপারটা কি জানতে চাইলেন, তাই তাকে সব কথাই খুলে বলেছিলুম। পিঠে একটা চাপড় মারিয়া দেবেশবাবু কহিলেন, ভালোই করেছ ভায়া, মা মরে তোমার সাপে বর হলো। বড়বাবু গিয়েই ছোট সাহেবের ঘরে ঢুকেছিল, তার ফলে কি ব্যবস্থা হয়েছে জানো? অমল বিস্মিত হইয়া কহিল, কই না তো। দেবেশবাবু কহিলেন, আজ থেকে তুমি লাইব্রেরির সমস্ত চার্জ পেলে, আর সেজন্য তোমার মাইনেও বেড়ে একেবারে 30 টাকা হয়ে গেল। এ মাসের পয়লা থেকে বাড়তি মাইনের হিসেব ধরা হবে। অমল উত্তেজনায় উঠিয়া দাঁড়াইল। কিন্তু মনমোহনবাবু? দেবেশবাবু বলিলেন, ওই মনমোহনেরই যা একটু অসুবিধে হলো। অবশ্য খুব বেশি অসুবিধা হতে বড়বাবু দেয়নি। বাড়তি যে 25 টাকা পাচ্ছিল সেটা গেল বটে, কিন্তু তেমনি 15 টাকা স্পেশাল ইনক্রিমেন্ট পেল। মরুগ্গে, মনমোহনের ভাবনা তোমায় ভাবতে হবে না, ও অনেক টাকা মাইনে পায়। তুমি এখন চলো, বড়বাবুর সঙ্গে দেখা করে আসবে। বড়বাবুর সহিত দেখা করিতে গিয়া কিন্তু অমলের কণ্ঠে কোনো কৃতজ্ঞতার ভাষা আসিল না। সে শুধু একটা নমস্কার করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। তবে তাহার দৈন্য সম্পূর্ণরূপে ঢাকিয়া লইলেন দেবেশবাবু। কহিলেন, ছোকরা শুনেই কেঁদে ফেলে দিলে। বললে, বড়বাবু গেল জন্মে আমার কেউ ছিলেন দেবেশবাবু, নইলে এমন উপকার কেউ করে না। তা আজ যা করলেন বড়বাবু, এ শুধু আপনাতেই সম্ভব। একটা ফ্যামিলিকে বাঁচালেন। বড়বাবু হাসিলেন, কহিলেন, কি জানো দেবেশ, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, BA MA পাশ তো করিনি। কেউ কষ্টে পড়েছে শুনলেই আমরা আর স্থির থাকতে পারি না। তা যাও হে ছোকরা, মন দিয়ে কাজকর্ম করো গে। দেশে বাপকে চিঠি লিখে দাও বরং, তিনি যেন ভাইগুলোর লেখাপড়ার একটা ব্যবস্থা করেন। অমল লাইব্রেরি ঘরে গিয়া সর্বাগ্রে তাহারই আদেশ পালন করিল। বাবাকে চিঠি লিখিয়া দিল, তিনি যেন পত্রপাঠ ঘেটুকে হাই স্কুলে ভর্তি করিয়া দেন। অতঃপর হইতে সে প্রতি মাসেই 10-12 টাকা পাঠাইতে পারিবে বলিয়া মনে হয়। তাহাতে ঘেটুর পড়ার খরচটা অন্তত চলিয়া যাইবে। আর আগামী মাসের মাহিনা পাইলে সে দেশে গিয়া বাবাকে দেখিয়া আসিবে, সে কথাও লিখিয়া দিল। চিঠি লেখা শেষ করিয়া চোখ বুজিয়া চেয়ারে ঠেস দিয়া বসিতেই তাহার মনের সামনে ভাসিয়া উঠিল তাহার মায়ের স্নেহ মাখানো চক্ষু দুইটি। তাহার সে দৃষ্টি হইতে যেন করুণা ও আশীর্বাদ ঝরিয়া পড়িতেছে। ঘেটু মায়ের শেষ সন্তান, তাহাকে মানুষ করিয়া তুলিতে পারিলে মা স্বর্গে থাকিয়াও প্রসন্ন হইয়া উঠিবেন নিশ্চয়। ইতিমধ্যে কয়েকদিন আর ইন্দুর খোঁজ খবর পায় নাই। এ কথাটা বারবারই অমলের মনকে পীড়া দিতেছিল, কিন্তু আরও 3-4 দিন পরে সে রীতিমতো চিন্তিত হইয়া উঠিল। সেদিন রাত্রে সে যে আসিয়াছিল তাহার পর আর দেখা করে নাই, কিংবা কোনো চিঠিও দেয় নাই। এই ক্ষেত্রে কি করা উচিত তাহা অমল ঠিক করিয়া উঠিতে পারে নাই। তাহার শ্বশুরবাড়ির ঠিকানাটা সে জানিত, কিন্তু সেখানে খোঁজ করিতে যাওয়া উচিত হইবে কিনা ভাবিয়া পাইতেছিল না। অবশেষে রবিবার দিন পর্যন্ত যখন কোনো খবর মিলিল না, তখন আর সে স্থির থাকিতে পারিল না। ইন্দু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করিল। পানিহাটির কাছাকাছি একটা কলে তিনি চাকরি করিতেন, আর তাহারই কাছাকাছি তাহার বাড়ি, এইটুকু শুধু তাহার জানা ছিল, এবং কলটার নামও সে জানিত। সেই ঠিকানা সম্বল করিয়াই বহু পথ হাঁটিয়া এবং কিছু বাস ভাড়া দিয়া অপরাহ্ন নাগাদ সে ইন্দুর শ্বশুরবাড়ি খুঁজিয়া বাহির করিল। শ্বশুর মহাশয় বাহিরেই বসিয়াছিলেন। অন্তত অমলের তাহাকেই ইন্দুর শ্বশুর বলিয়া মনে হইল। বাগানের মধ্যে একটি ইজি চেয়ার পাতিয়া তিনি চোখ বুজিয়া বসিয়াছিলেন। অমলের প্রশ্নের উত্তরে তিনি একবার ভ্রু কুঞ্চিত করিয়া চাহিলেন, তাহার পর পুনশ্চ জবাব দিলেন, সে এখন বাড়ি নেই। অমল বোধ হয় ঠিক এটা আশা করে নাই। সে খানিকটা ইতস্তত করিয়া কহিল,
কখন আসবে বলতে পারেন? তিনি এবারেও চোখ চাহিলেন না, সেই অবস্থাতেই জবাব দিলেন, আমি কেমন করে জানব? সে কি আর কাউকে বলে যায়? আরও মিনিট খানেক নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া অমল ধীরে ধীরে চলিয়া আসিতেছে। এমন সময় তিনি চোখ মেলিয়া চাহিলেন। অকস্মাৎ উত্তপ্ত কণ্ঠে কহিলেন, সে মশাই দয়া করে এখানে বাস করে, বুঝলেন? যেটুকু না থাকলে নয় সেটুকুই থাকে, বাকি সময় কোথায় যায় কি করে তা সেই জানে। আমরা সব হয়েছি তার শত্রু। এ কথার আর কি জবাব দিবে, সে চুপ করিয়াই দাঁড়াইয়া রহিল। আরও খানিকটা পরে তিনি অমলের মুখের দিকে চাহিয়া অপেক্ষাকৃত নরম সুরে কহিলেন, আপনি কি তার বন্ধু? অমল নিঃশব্দে ঘাড় নাড়িল। তিনি কহিলেন, আপনার মুখটাও যে চেনা চেনা বলে বোধ হচ্ছে, বোধহয় বিয়েতেই দেখে থাকব। বসুন। তাহার পাশের টুলটা দেখাইয়া দিয়া কহিলেন, শ্বশুর বুঝলেন, আগাগোড়াই চোর। পান থেকে চুন খসেছে কি অমনি জামাইয়ের হয়ে গেল মেজাজ খারাপ। কার দোষ দেব বলুন? কালের ধর্মই হলো এই। একটু চা আনতে বলি কি বলুন? অমল কহিল, থাক, আমি চা খাই না। বিলক্ষণ, চা না হয় নাই খেলেন, আমি তো আপনাকে এমনি ছেড়ে দিতে পারি না। 1 মিনিট বসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। একে তো জামাইয়ের মন পাওয়া দায়, তার উপর। আপন মনেই বকিতে বকিতে তিনি ভেতরে চলিয়া গেলেন এবং মিনিট 2 পরে ফিরিয়া আসিয়াই আবার বলিতে শুরু করিলেন, ছেলে বলুন, জামাই বলুন, মেয়ে বলুন, সবই টাকার সঙ্গে সম্পর্ক। আপনি টাকা রোজগার করে তাদের খাওয়ান, পড়ান, দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। যে মুহূর্তে হাত গুটোবেন অমনি সবাই পর। অমল চুপ করিয়াই রহিল। ভদ্রলোক কি গভীর বেদনায় এতটা বিচলিত হইয়া উঠিয়াছেন তাহা অনুভব করিয়া তাহার বসিয়া থাকিতেও কষ্টবোধ হইতেছিল, কিন্তু উঠিয়া যাইবারও উপায় ছিল না। সে একটু পরে বলিল, কিন্তু হাত গুটোবার অবস্থা তো আপনার নয়, আপনার আর সেজন্য চিন্তা কি বলুন? অকস্মাৎ তিনি যেন জ্বলিয়া উঠিলেন, কহিলেন, তার মানে আমাকে ঠাট্টা করছেন? ব্যাকুল হয়ে অমল কি প্রতিবাদ করিতে গেল, কিন্তু তিনি সে অবসরই দিলেন না। আপনি তার বন্ধু, আপনি কি শোনেননি সব বলতে চান? এই যে সে দুবেলা দুমুঠো খেয়ে কোথায় কোথায় ঘোরে, তাকে আমি জানি না মনে করেন? যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সকলের কাছে কি আমার নিন্দে করে বেড়াচ্ছে না বলতে চান? কি করব বলুন? অদৃষ্ট দোষে আজ জোচ্চোর হয়ে পড়েছি, সবই সইতে হয়। আর আপনাদের দোষ দেব কি? যে বেটারা চোখের দিকে চোখ তুলে চাইতে সাহস করতো না, তারাই কত টিটকিরি মেরে যাচ্ছে। ততক্ষণে জলখাবারে থালা আসিয়া উপস্থিত হইয়াছে, আয়োজন প্রচুর। সেদিকে চাহিয়া অমল ভীত হইয়া উঠিল। সে করজোরে কহিল, দেখুন, এত কি কখনো খাওয়া যায়? আপনি বলুন। তিনি যেন উদ্ভ্রান্ত দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিলেন, তারপর কহিলেন, নিজের মেয়ে জামাইয়ের কাছে জোচ্চোর বনে গিয়েছি, এতে কি আমার কম কষ্ট হচ্ছে মনে করেন? আমি কি চেষ্টা করছি না কিছু? কিন্তু মেয়ে জামাই যদি প্রতিনিয়ত এমনভাবে গঞ্জনা দেয়, তাহলে কেমন করে বাঁচি বলুন দেখি? অমল হেঁট হইয়া তাহার পদধূলি লইয়া কহিল, আমাকে মাপ করবেন, আপনি আমারও বাবার মতো। আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি, এতটা ভাবিনি কিছু। উনি আর মিথ্যে মিথ্যে মন খারাপ করবেন না। তিনি তাহার হাত দুইটা ধরিয়া ফেলিয়া কহিলেন, ছি ছি বাবা, তুমি কেন কিন্তু হচ্ছ? আমারই মাথা ঠিক নেই, যা তা বলছি। বড় অন্যায় হলো কিন্তু। তাহার 2 চোখ জলে ভরিয়া গিয়াছিল। কোচার খুঁটে চোখ মুছিয়া কহিলেন, জামাইয়েরও আমি দোষ দিচ্ছি না বাবা, তবে তাকে বুঝিয়ে বলো যে আমি প্রাণপণে চেষ্টা করছি, সে যেন আর কটা দিন আমাকে মাপ করে। সে আর কমলা দুজনেই মুখ ভার করে ঘুরে বেড়ায়। কি কষ্টই যে হয় বাবা আমার, কি বলবো, যেন বুক ফেটে যায়। এতক্ষণে তাহার জলখাবারে থালাটির দিকে নজর পড়িল। তিনি ব্যস্ত হইয়া কহিলেন, দেখো, আবল তাবল কি বকে মরছি, তুমি যে খেতে শুরুই করনি এখনো। না ও সব কোনো কথা আমি শুনবো না, ও সমস্তগুলোই তোমাকে খেতে হবে।
কমলে সব নিজে হাতে সাজিয়ে দিয়েছে। অমল নত মুখে খাবারগুলি খাইতে লাগিল। কমলার সহিত দেখা করিতে পারিলে মন্দ হইত না, ইন্দুর খবর হয়তো পাওয়া যাইত, কিন্তু লজ্জায় সে কথা সে ইহার কাছে বলিতে পারিল না। খাবার সে প্রায় সবগুলিই খাইল। কমলা নিজ হাতে সাজায় দিয়াছে শুনিয়া আর কোনোটাই যেন তাহার ফেলিতে ইচ্ছে হইল না। খাওয়া শেষ করিয়া পুনশ্চ তাহাকে নমস্কার করিয়া উঠিয়া দাঁড়াইতে তিনিও উঠিয়া পড়িলেন। তাহার দুই কাঁধে দুটি হাত রাখিয়া অত্যন্ত করুণ কণ্ঠে কহিলেন, তুমি তাহলে ওকে একটু বুঝিয়ে বলো বাবা। কমলা বলছিল তুমি নাকি তার বিশেষ বন্ধু, তোমাকে সে খুব ভক্তি করে। নিশ্চয় বলবো। অমল তাহাকে সান্ত্বনা দিয়া বাহির হইয়া আসিল, কিন্তু অপেক্ষাকৃত সরু রাস্তা পার হইয়া বড় রাস্তায় পড়িয়া সে বাসের অপেক্ষা করিতেছে। এমন সময় একটি বছর ৮-১০ ছেলে ছুটিতে ছুটিতে আসিয়া তাহার হাতে একটি চিঠি দিল। কহিল, দিদি এই চিঠিটা আপনাকে দিতে বললে। অমল চাহিয়া দেখিল অবিকল কমলার মুখ। তাহারই ছোট ভাই নিশ্চয়। তাড়াতাড়ি চিঠিটা খুলিতে গিয়া তার হাতটা যেন একটু কাঁপিয়া গেল, কিন্তু দেখিল সামান্য ২ ছত্র মাত্র চিঠি। সে কাজকর্মের চেষ্টায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আপনার কথা তাকে বলবো, আপনার সঙ্গে দেখাও করতে বলবো। বাবার কথায় কিছু মনে করবেন না, প্রণাম নেবেন। কোনো সম্বোধন নাই, অন্য কোনো সম্ভাষণও নাই, কিন্তু সে আঁকা বাঁকা হাতের লেখা। তাহার মন মুহূর্তের জন্য সেই প্রথম চিঠিখানি আসার দিনে জ্বলিয়া গেল। সে অন্যমনস্কভাবে শুধু কহিল, আচ্ছা। কিন্তু কমলার ভাই চলিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে পড়িল তাকে কোনো কুশল সম্ভাষণ পর্যন্ত করা হইল না, কিংবা কমলার কথাও কিচ্ছু জিজ্ঞাসা করা হইল না। ফিরিয়া দেখিল ছেলেটি অনেক দূর চলিয়া গিয়াছে। তখন আর তাহাকে ডাকা যায় না। চিঠিখানা বুক পকেটে গুজিয়া আবার পথ চলিতে শুরু করিল। সে যে বাসের জন্য দাঁড়াইয়া ছিল সে কথাও সে ভুলিয়া গেল। সে ভাবিতেছিল কমলার কথা। যতদূর দৃষ্টি যায় কোনো আসক্তির চিহ্ন তো সে মনের মধ্যে খুঁজিয়া পায় না। তবে তাহার চিঠি খুলিতে গিয়া এমন হাত কাঁপে কেন? কেন তাহার কথা শুনিলে বুকের রক্ত এমন করিয়া চঞ্চল হইয়া ওঠে? এ তাহার কি অদ্ভুত অবস্থা! হাঁটিতে হাঁটিতে শ্যামবাজারের মোড়ে যখন উপস্থিত হইল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। তখন আর হাঁটিবার ইচ্ছাও ছিল না, শক্তিও ছিল না। সে সেইখান হইতেই বউবাজারগামী একটা বাসে উঠিয়া পড়িল। ভাগ্যক্রমে বাসে উঠিয়া সে যাহার পাশে বসিল তিনি তাহার সেই আগেকার মেসের নগেনবাবু উকিল। তিনি থাবার মতো একটা হাত তাহার কাঁধে রাখিয়া উপর্যুপরি প্রশ্ন করিয়া চলিলেন, কি হে ভায়া, কতদূর যাবে? এখন আছো কোথায়? কি করছো? চাকরি বাকরি করছো নাকি কোথাও? অমল বিস্মিত হইয়া দেখিল ইতিমধ্যে তিনি যেন অনেকটা বৃদ্ধ হইয়া পড়িয়াছেন। বেশভূষার অবস্থাও বিশেষ ভালো নয়, কোটটি তো প্রায় শতছিন্ন। সে তাহার অন্য সমস্ত প্রশ্নগুলি এড়াইয়া গিয়া কহিল, হ্যাঁ, মাস কতক হলো একটা বিলিতি ফার্মে কাজ পেয়েছি। আপনার খবর সব ভালো তো? এদিকে কোথায় গিয়েছিলেন? নগেনবাবু কহিলেন, এদিকেই পাইকপাড়া এস্টেটে একটা কাজ করছি যে। অমল বিস্মিত হইয়া কহিল, সে কি, ওকালতি ছেড়ে দিলেন? নগেনবাবু কহিলেন, হ্যাঁ, বড্ড কম্পিটিশন, সুবিধে হলো না, কিন্তু তাই বলে বসে নেই একটি দিনও। চাকরি পেয়ে তবে কাজ ছেড়েছি। সময় অমূল্য, বাপরে, সময় নষ্ট করতে আছে। বুঝলেন হে অমলবাবু, একটা কথা বলে রাখি, বয়োজ্যেষ্ঠ লোক আমি, আমার কথাটা শুনে চলো, চুপ করে বসে থাকবে না একটি মিনিটও। এসবই পুরনো কথা। অমল অন্যমনস্ক হইয়া তাহার মেসের দিনগুলির কথা ভাবিতেছিল। সহসা কানে গেল নগেনবাবু বলিতেছেন, এই দেখো না কার্তিকবাবু, চাকরি গেল। কিছু টাকা হাতে করে এসে চুপচাপ বসলেন। আমি তখনই পই পই করে বলেছিলুম, কার্তিকবাবু, অমর কাজটি করবেন না। চাকরি না থাক, অন্তত সকাল বিকেল গোটা কতক টিউশন শুরু করে দিন। তাও না জোটে নিদেন শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, সেও ভালো।
তা আমার কথা তো শুনলেন না, এখন তেমনি হলো। আশঙ্কায় পরিপূর্ণ হইয়া অমল কহিল, কি হলো কার্তিকবাবুর? ওখানে আছেন তো? অসুখ বিসুখ কিছু? তাচ্ছিল্যের হাসি হাসিয়া নগেনবাবু কহিলেন, আরে না না, সে তো বরং ভালো ছিল। টাকা যা ছিল সব তো রেসে উড়িয়ে দিলেন। তারপর মন গুমড়ে গুমড়ে চুপচাপ এক জায়গায় বসে থাকতেন আর ভাবতেন। ফলে যা হবার তাই হলো। এখন তো দস্তুর মতো মাথা খারাপের লক্ষণ। অমল কিছুক্ষণের জন্য স্তম্ভিত হইয়া গেল। অনেকক্ষণ পরে কহিল, তারপর এখন আছেন কোথায়? নগেনবাবু কহিলেন, আছেন ওই মেসেই। তা সে আর কতটুকু থাকেন বলো? 3 দিন 4 দিন কোথায় উধাও হয়ে যান, তারপর আবার হয়তো একবেলা এসে থাকেন, খাওয়া দাওয়া করেন। আমরা ভাইকে চিঠি দিয়েছিলুম, সে বেচারা নিতেও এসেছিল, কিন্তু উনি গেলেন না। আমাদেরও এতদিনে জানাশোনা বাবুদের চক্ষু লজ্জায় বাঁচছে। কিন্তু আমি এবার হরিবাবুকে বলে দিয়েছি যে এমন করে আমরা আর কাহাতক টানি, যা হয় একটা ব্যবস্থা করুন মশায়। ততক্ষণে বাস কলুটোলার মোড়ে আসিয়া পড়িয়াছে। অমল উঠিয়া দাঁড়াইয়া কহিল, আপনি নামবেন না? ঈষৎ লজ্জিত মুখে নগেনবাবু জবাব দিলেন, বউবাজারে আবার একটা টিউশনে আছে কি না? চালানি কারবার করেছিলাম দিন কতক, তাতে অনেকগুলো টাকা লোকসান গেছে। সেটা তুলে নিতে না পারলে বসে থাকা তো ঠিক নয় চুপ করে, বুঝলে না? অমল নামিয়া পড়িল। তাহার কার্তিকবাবুর কথাটাই মনে পড়িতে লাগিল বারবার। বেচারি দোষের মধ্যে ছিল দুর্দান্ত রেস খেলিবার নেশা, কিন্তু সেটা বাদ দিলে মানুষটি যে কত অমায়িক তাহা তো সে নিজেই দেখিয়াছে। অমন দিল খোলা লোকটার এই পরিণাম! কে জানে কেন এমন হইল? স্ত্রী বিয়োগের জন্য অনুতাপই হয়তো ইহার কারণ, কিংবা স্ত্রী বিয়োগের ব্যথা, কে জানে। একবার তাহার মনে হইল গঙ্গাধরবাবুর বাসায় গিয়া খোঁজখবর করে, কিন্তু তখন যেন আর পা চলিতেছিল না। সে সোজাসুজি নিজের ঘরের দিকেই চলিল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস মনে ছিল আশা এর 6ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানানুপুর।